হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তো আজকে পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2020 এক্সামের যে বাকি অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। তো আগের দিন 10টা অঙ্ক পড়া হয়েছিল, তো আজকে 11 নম্বর অঙ্কটা দেখে নিই। তো এখানে কি বলেছে, দ্য রেশিও অফ দ্য অ্যানুয়াল ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ 5:4 and the ratio of their annual expenditure is 3:2. If at the end of the year each saves 1600, then annual income of A. তো এখানে রেশিও দেওয়া আছে কিসের কিসের, এ আর বি এর ইনকামের রেশিও দেওয়া আছে। ইনকামের রেশিও কত আছে? 5:4। আর কি আছে? এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের রেশিও কত আছে? 3:2। আর বলে দিয়েছে কি দুজনে সেভিং করছে সেম, সমপরিমাণ সেভিং করছে। আমরা কি জানি ইনকাম ইজ ইকুয়াল টু কি হয়? এক্সপেন্ডিচার প্লাস সেভিং। তো আমরা সেভিং কিভাবে পাবো? ইনকামের থেকে এক্সপেন্ডিচারকে মাইনাস করলে। তো এখানে যদি মাইনাস করি আমরা বি এর ইনকাম থেকে এক্সপেন্ডিচার কত আসছে? 2। এখানে যদি মাইনাস করি তাহলেও কিন্তু 2 আসছে। তো তারা যেহেতু সমপরিমাণ সেভ করছে তাই এখানেও কিন্তু ডিফারেন্সটা আমরা সেম পেয়ে গেলাম। তো 2 এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে? 1600। আমার লাগবে কার ভ্যালু? 5 এর ভ্যালু, কারণ এর ইনকাম চেয়েছে। এর ইনকাম কত? 5। তো 5 এর ভ্যালু কত হবে? 1600 বাই 2। যার ভ্যালু দেওয়া আছে সেটাকে নিচে বসাবো, আর যার ভ্যালু বের করতে বলেছে সেটা দিয়ে গুণ করে নেব। অ্যান্সার কত চলে আসবে? 2 দিয়ে কাটলে 800, 800 ইন্টু 5, 4000। তো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে? The cost price of an article is 64% of the mark price. Cost price of the article is 64% of the mark price. The gain percent after allowing a discount of 12% is. Cost price of an article, mark price যদি 100 হয় তাহলে কোশ্চেন অনুসারে কস্ট প্রাইস কত হবে? সিপি কত হবে? The cost price of an article 64% of the mark price. Mark price 100 হলে cost price হবে 64। The gain percent after allowing discount of 12%. ডিসকাউন্ট কিসের উপর দেওয়া হয়? মার্ক প্রাইসের উপর দেওয়া হয়। মার্ক প্রাইস যদি 100 হয় তার উপর যদি আমি 12% ডিসকাউন্ট দিই তাহলে এসপি কত হবে? সেলিং প্রাইস কত হবে? 88। 100 মাইনাস 12 কত হচ্ছে? 88। তাহলে এখানে লাভ কতটা হলো? 64 যদি কস্ট প্রাইস হয় আর সেলিং প্রাইস যদি 88 হয় তাহলে লাভ কত হলো? এই দুটোর ডিফারেন্স কত আসছে? এই দুটোর ডিফারেন্স আসছে কত? 64 মানে 4 আর 2 24 আসছে। এবার আমাকে বের করতে হবে গেইন পার্সেন্টেজ। তো 64 হচ্ছে গেইন। কার ওপর গেইন হচ্ছে? কস্ট প্রাইসের ওপর গেইন হয়। তো কিছু না বললে সবসময় কস্ট প্রাইসের ওপরই গেইন বের করতে হয়। আর যদি মেনশন করে দেয় যে সেলিং প্রাইসের ওপর গেইন কত হবে, তখন সেটা সবসময় মেনশন করে দিবে। কিছু না বলা মানে সেটা সবসময় কস্ট প্রাইসের ওপরই লাভের পরিমাণটা, লাভের পার্সেন্টেজটা বের করতে হয়। তো এখানে পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে তাই 100 দিয়ে গুণ করে দেব। কত হচ্ছে এখানে? যদি 3 দিয়ে 8 দিয়ে কেটে দিই
8, এখানে 3, আর এটাকে 4 দিয়ে কাটলে এখানে 2, এখানে 25, তাহলে 75, 3 ইন্টু 25, 75/2, মানে 37.5% অ্যান্সার। এটা অ্যান্সার চলে আসে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কি বলেছে, দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু বের করতে বলেছে। তো এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার বীজগণিতের কোন ফর্মুলাটা কাজে লাগবে। এখানে কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা আমার কাজে লাগবে। ফর্মুলাটা কি ছিল, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি, গুণের আকারে যে ফর্মুলাটা ছিল সেটা কাজে লাগবে। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে এটাকে যদি আমি এ ধরে নিই, এটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে 0.362 মাইনাস 0.1, এটা এ মাইনাস বি হয়ে গেল। এবার এ স্কোয়ার মানে 0.362 তার স্কোয়ার প্লাস 0.362 ইন্টু 0.1 প্লাস 0.1 এর স্কোয়ার। এবার এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই পার্টটা কিন্তু এখানে ডিনোমিনেটরেও আছে, সেম জিনিস। এখানে 0.1 দিয়ে গুণ করার জন্য দশমিক কি হয়েছে, এক ঘর আগে বসেছে। 0.362 ইন্টু 0.1 করলে কিন্তু এটাই চলে আসবে। তো ডিনোমিনেটরের সাথে এটা কেটে যাবে, তো পরে কি থাকবে, পরে থাকবে কিন্তু অনলি 0.362 মাইনাস 0.1। তো অ্যান্সার কি চলে আসবে, 0.1 মাইনাস করলে 0.262 কিন্তু অ্যান্সার হয়ে যাবে, 0.262। এটা কিন্তু হবে না, অনেকে এখানে কিন্তু এই ভুলটা করতে পারে, মাইনাস 0.1 করে এখানে 2 এর থেকে মাইনাস করে দিবে, এটা কিন্তু এখানে হবে না। মাইনাসটা কিভাবে করলাম, 0.362 আর মাইনাস করবো 0.1, পয়েন্টের জায়গায় পয়েন্ট আর 1, এইভাবে কিন্তু মাইনাসটা করতে হবে, 262। এবার নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্কে কি বলেছে, এ এন্ড বি টুগেদার ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ। এ প্লাস বি একটা কাজ করছে কত দিনে, 30 দিনে। এ হ্যাভ ওয়ার্কড ফর 16 ডেজ, A having worked for 16 days, B finish the remaining work at 44 days. In how many days shall B finishes the whole work? এবার এখানে আমি এর এফিসিয়েন্সি যদি স্মল এ ধরে নিই আর বি এর এফিসিয়েন্সি যদি স্মল বি ধরে নিই, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, 30 ইন্টু এ প্লাস বি। আবার এই পাশ থেকে এই পাশে যে কন্ডিশনটা বলেছে এখানে, এ হ্যাভিং দ্য ওয়ার্ক ফর 16 ডেজ, এ কতদিন কাজ করলো, 16 দিন, 16 ডেজ, 16 ইন্টু এ। আর বাকি কাজের বাকি অংশটা বি কত দিনে শেষ করলো, 44 দিনে শেষ করলো, প্লাস হবে হচ্ছে 44 ইন্টু বি। তাহলে দুটোই কিন্তু এখানে, এটা হচ্ছে গোটা ওয়ার্কটা বোঝাচ্ছে, এটাও কিন্তু গোটা টোটাল ওয়ার্কটা বোঝাচ্ছে। তো এই দুটো কি হবে, ইকুয়াল হয়ে যাবে। এই দুটো যদি আমি ইকুয়াল করে দিই, এই দুটোকে ইকুয়াল করে দিলে কি চলে আসবে, এখানে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিওটা পেয়ে যাব। তাহলে এখানে 30 এ প্লাস
30b equal to 16a plus 44b। 16a যদি এই পাশে নিয়ে যাই কত হচ্ছে 30 minus 16 14a, আর 30b কে এই পাশে নিয়ে চলে এলে এ পাশে কিন্তু 14b হয়ে যাচ্ছে, তাহলে a ইকুয়াল b চলে আসছে, মানে a b এর এফিসিয়েন্সি সমান। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কি হয়ে যাবে, a:b = 1:1 হয়ে যাবে। তো এবার এখানে যদি আমি বসিয়ে দিই টোটাল ওয়ার্কটা আমি পেয়ে যাব এ বি এর এফিসিয়েন্সি বসিয়ে দিলে, এই ইকুয়েশনেও বসাতে পারি এই ইকুয়েশনেও বসাতে পারি। তো টোটাল ওয়ার্কটা কত হচ্ছে 30 ইন্টু এ এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 1, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 60। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার কি বলেছে টোটাল ওয়ার্ক বি কতদিনে শেষ করতে পারবে, বি কতদিনে টোটাল ওয়ার্কটা শেষ করতে পারবে। তাহলে সেটা বের করতে গেলে কি করতে হবে, আমাদের টোটাল ওয়ার্ককে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। বি এর এফিসিয়েন্সি কত 1, অ্যান্সার চলে আসবে 60 ডেজ। অপশন সি। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবলস ইটসেলফ ইন 5 ইয়ার। মানে প্রত্যেক 5 বছরে অ্যামাউন্ট কি হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। আজকে যদি 1 থাকে অ্যামাউন্টটা 5 বছর পর 5 ইয়ারে কি হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো ইট উইল অ্যামাউন্ট টু 8 টাইমস অফ ইটসেলফ at the same rate of compound interest in, মানে 8 টাইমস কত দিনে হবে। তো প্রথম 5 বছরে তো এটা দ্বিগুণ হয়ে 2 হলো, নেক্সট 5 বছরে কি হবে আবার দ্বিগুণ হবে, এটার থেকে দ্বিগুণ যদি হয় তাহলে কত হবে 4 হয়ে যাবে। আবার নেক্সট 5 বছরে কি হবে আবার এর দ্বিগুণ হয়ে যাবে, মানে 8 হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে 1 ছিল এখন কত হলো 8 হলো, মানে 8 টাইমস হয়ে গেল। 8 টাইমস হতে কতদিন ধরে টাইম লাগলো 5 5 5, মানে 3 5 4 15 ইয়ার, অ্যান্সার চলে আসলো। তো কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক জানলে এটা খুবই সহজ একটা অঙ্ক। এখানে যেহেতু প্র্যাকটিস হচ্ছে তো বেসিকটা এখন আলোচনা করছি না। তো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার দেওয়া আছে কত 10 কিলোমিটার পার আওয়ার। If it can travel 26 km downstream and 14 km upstream in the same time, the speed of the stream is 16 কিলোমিটার ডাউনস্ট্রিম, 26 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে যতটা টাইম লাগে 14 কিলোমিটার আপস্ট্রিম যেতে সেম টাইম লাগে। ডাউনস্ট্রিম মানে কি, ডাউনস্ট্রিম মানে স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগের দিকটা একই, মানে স্রোতের গতিবেগেই নৌকাটা যাচ্ছে, আর আপস্ট্রিম মানে স্রোতের অপোজিটে নৌকাটা যাচ্ছে। তো এখানে যদি আমি স্টিমের গতিবেগ এস ধরে নিই, স্পিড অফ দ্য স্টিম বের করতে বলেছে সেটা আমি এস ধরে নিলাম, স্পিড অফ দ্য স্টিম ধরে নিলাম এস। এবার তাহলে ডাউন স্ট্রিমে 26 কিলোমিটার যেতে 26 কিলোমিটার যেতে কত সময় লাগবে, আমরা কি জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে টাইম যদি বের করতে চাই আমি কি করব, টাইম ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার, ভাগ করব কি দিয়ে স্পিড দিয়ে, আর স্পিডটা কি হবে, স্পিডটা এখানে হবে আপেক্ষিক স্পিড, আর আপেক্ষিক স্পিড বের করতে গেলে ডাউন স্ট্রিমে যোগ করতে হবে বোটের স্পিডের সাথে স্ট্রিমের স্পিড, 10 প্লাস এস। যোগ কেন করলাম, যেহেতু স্রোতের গতিবেগের অভিমুখ আর নৌকার গতিবেগের অভিমুখ সেম দিকে,
যদি অপোজিট হতো তাহলে বিয়োগ করব। আপস্ট্রিমে ক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো এই সময়টা আপস্ট্রিমে হচ্ছে 14 কিলোমিটার যেতে যা সময় লেগেছে তার সমান 10 মাইনাস এস, এখানে কিন্তু বিয়োগ করতে হবে। এখানে দুটো টাইম পেয়ে গেলাম, আপস্ট্রিমের সময় আর ডাউনস্ট্রিমের সময়টা পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, এটাকে আমি এখানে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে 10 প্লাস এস বাই 10 মাইনাস এস কি চলে আসবে, 26/14। এবার এখানে কোনাকুনি গুণ করেও সলভ করতে পারি, অথবা ক্লাস 10-এ 9 অথবা 10-এ যে আমরা করেছিলাম কি যোগ ভাগ প্রক্রিয়া, মানে ডিনোমিনেটর নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, এটা করলে পরে যেটা আসে সেটা হচ্ছে অনুপাতটা সমান হয়। তো এখানে নিউমারেটরের সাথে ডিনোমিনেটর যোগ করলে কি পাবো, যোগ ভাগ প্রক্রিয়া করছি, 10 প্লাস এস প্লাস 10 মাইনাস এস বাই 10 প্লাস এস মাইনাস 10 মাইনাস এস ইকুয়াল টু, এখানে এটা কেটে ছোট করে নিতে পারি 13, আর এটা 2 দিয়ে কাটলে হবে 7। 13 প্লাস 7 কি হয়ে যাবে 20, 13 মাইনাস 7 কি হয়ে যাবে 6। উভয় পাশেই যোগভাগ প্রক্রিয়া করে দিলাম। এবার এখান থেকে উপরে এস এস কাটা চলে যাবে, তাহলে 20 হয়ে যাবে, আর নিচে থেকে -10 প্লাস 10 -10 কাটা চলে যাবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এস, তাহলে 2s হয়ে যাবে, আর এদিকে 20 নিচে হচ্ছে 6, উপর থেকে 20 20 কেটে যাবে, আর এস এর ভ্যালু কি চলে আসবে 3। তাহলে স্টিমের স্পিড কত চলে আসলো, 3 কিলোমিটার/আওয়ার। এবার নেক্সট অঙ্কে চলে যাই। The speed of the three cars are in the ratio 5:4:6। তিনটা কারের রেশিও দেওয়া আছে কত, 5, 4 আর 6। কিসের রেশিও, এটা স্পিডের রেশিও। The ratio among the time taken by them in the travel the same speed যেতে টাইম কতটা লাগে। তো টাইম ইজ ইকুয়াল টু আগের অঙ্কেই করলাম কি ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে স্পিডের রেশিও দেওয়া আছে, আর ডিস্টেন্স আমি যদি সবগুলোর ক্ষেত্রে সেম তো 1 ধরে নিই, তাহলে টাইম কি হবে 1/5 এক্ষেত্রে, দ্বিতীয় কারের ক্ষেত্রে কি হবে 1/4, তৃতীয় কারের ক্ষেত্রে হবে 1/6। তো এটা সিম্পলিফাই করলেই অ্যান্সার চলে আসবে। তো 5, 4, 6 লসাগু কত হচ্ছে, 4, 5, 4, 20 ইন্টু 3 যদি করি 60 লসাগু হচ্ছে। তো 60 দিয়ে যদি তিনটাকে গুণ করে দিই, 60 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে 12 ইস্টু, এটাকে 60 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে 15 ইস্টু, এটাকে 60 দিয়ে গুণ করলে 10 হয়ে যাবে। অ্যান্সার চলে আসলো 12, 15, 10, অপশন ডি। সোজা ছিল খুবই অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে যাই। If the compound interest of a certain sum of money at 16 মানে 16.2/3 per annum for 3 years is 1270, then the simple interest per annum on the same sum at the same rate and for the same period of time। সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে ওই সেম সামের উপরে। তা আমাকে সামের ভ্যালু বের করতে হবে, আর কি লাগবে, সেম রেট বলেছে, রেট তো জানি 16.2/3 এটা, আর কি লাগবে সেম পিরিয়ড অফ টাইম মানে 3 বছর। তো আমাকে সাম বের করলেই এখানে আমি সিম্পল ইন্টারেস্টটা বের করতে পারবো, শুধু সাম লাগবে আমার। তো এখানে 16 পূর্ণ 2/3 কে
পার্সেন্টকে আমরা যদি ফ্র্যাকশনের আকারে লিখি তো কত লিখতে পারি? 1/6 লিখতে পারি। তো এটা একবারে যদি তোমরা লিখতে না পারো তো এইভাবে করতে পারো, 16 পূর্ণ 2/3 কে নিচে 3 লিখলাম, তো 3 × 48 50 ইন্টু পার্সেন্টেজের জন্য 1/100। তো এখানে এটাকে সলভ করলে কিন্তু আমি পেয়ে যাব কি 1/6। তো এবার কি বলেছে, এবার বলেছে এই 16 পূর্ণ 2/3 হারে 3 বছরের জন্য ইন্টারেস্টটা দেওয়া আছে। তো প্রথম বছর যদি 6 থেকে 7 হয়, সেকেন্ড বছর কি হবে, আবার 6 থেকে 7 হবে, থার্ড বছর কি হবে, থার্ড বছরও 6 থেকে 7 হবে। এবার এটাকে যদি গুণ করে দিই, 6 স্কোয়ার 6 কিউব কত হয়, 216, আর 7 কিউব কত হয়, 343। তো এইটা যদি সাম হয়, আর এটা তাহলে কি হবে, অ্যামাউন্ট। আর এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সাম আর অ্যামাউন্টের মধ্যে ডিফারেন্সটা কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট এক্ষেত্রে। তো 216 মাইনাস করলে কত হচ্ছে, 343 থেকে 216 মাইনাস করলে এখানে 7 2 1 127। তো 127-এর ভ্যালু কোশ্চেনে দেখো কত দেওয়া আছে, কোশ্চেনে কিন্তু 127-এর ভ্যালু 1270 দেওয়া আছে, মানে 10 গুণ 1270। তাহলে একের ভ্যালু কত হচ্ছে, এখান থেকে 127 দিয়ে ভাগ করলে 10। আমার লাগবে কি, আমার সামটা লাগবে, সাম কত এখানে 216। তাহলে 216-র ভ্যালু 10 দিয়ে গুণ করলে 2160 হয়ে যাচ্ছে। তো এবার সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। সাম হচ্ছে 216, আর কত, আর মানে এখানে 16 পূর্ণ 2/3%, যেটাকে আমি 1/6 হিসেবে লিখতে পারি। আর টাইম, টাইম কত, টাইম হচ্ছে 3 বছর। 3 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2, 2 দিয়ে কাটলে 2 1 2, 0, আর 2 গুণে 16, 0। তাহলে 1080 হয়ে যাচ্ছে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কত, 1080। তো এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, বাই হাউ মাচ ডাজ দিস এক্সিড দিস। একটু সিম্পলিফাই করে নিই। তো 6 কে 6/7/8, এবার 6-এর নিচে যেটা আছে সেটাকে যদি গুণ আকারে লিখতে চাই কি হয়ে যাবে, 8/7 হয়ে যাবে, উল্টে যাবে। সিমিলারলি এখানে আছে 6/7, এবার তার নিচে আছে 8, 8টাকে যদি গুণ আকারে লিখতে চাই 8টাকে উল্টে দেব, মানে 1/8 হয়ে যাবে। এবার এটা এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বড় আর এটা হবে কি ছোট, ডিনোমিনেটর যেহেতু 7 8 56, ডিনোমিনেটর এখানে বড় আর এখানে নিউমারেটর। তাহলে সেটাই বলতে বলেছে যে এই পার্টটা এটার থেকে কতটা বড়। তো এটা কি হচ্ছে, 6টা 48/7, সেখান থেকে মাইনাস করতে হবে কত, 7 8 56, আর উপরে আসছে 6। তো এখানে 56 হয়ে যাবে এলসিএম, 7 8 56, 8 8 64, হাতে থাকলো 6, 4 32, আর 6 38, মাইনাস 56 দিয়ে ভাগ করলে 1, 6 হয়ে যাবে। তাহলে 378/56। যদি কেটে দিই, 7 দিয়ে যদি কাটি, 7 8 56, 5 7 35, 4 7 28। আবার এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 27 2 গুণে 54, আর এখানে হচ্ছে 4। তো ভাগ করলে কি হয়ে যাবে, 27, 4 6 24, 3, 6 পূর্ণ 3/4।
তো বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কি বলেছে, two numbers are less than a third number by 40% and 55% respectively. তো তিনটা নাম্বার ধরে নিই এ বি এন্ড সি। তবে থার্ড নাম্বারের সাথে তুলনা করেছে, তো থার্ড নাম্বারকে যদি আমি 100 ধরে নিই, কি বলেছে, টু নাম্বার, তো ফার্স্ট নাম্বার 40% লেস, মানে 100 থেকে 40% লেস মানে কত, 40 মাইনাস করলে 60। নেক্সট নাম্বার হচ্ছে 50% লেস, 100 থেকে 50% মানে 55% লেস, মানে 55 মাইনাস করলে কত হচ্ছে, 100 মাইনাস 55, 45। এবার বলছে হাউ মাচ পার্সেন্ট দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার কতটা ছোট ফার্স্ট নাম্বারের থেকে, ডিফারেন্স করলে কত হচ্ছে 15। এবার সেকেন্ড নাম্বার এর সাপেক্ষে বের করতে হবে, তাহলে পার্সেন্টেজ, তাহলে সেকেন্ড নাম্বারটাও নিচে হবে, পার্সেন্টেজ বের করতে হবে জন্য 100, লেস দেন দা ফার্স্ট, সরি এখানে বলছে ফার্স্টের থেকে কতটা ছোট বের করতে বলেছে, তো ফার্স্ট নাম্বারের সাপেক্ষে বের করতে হবে, তাই নিচে হয়ে যাবে কি ফার্স্ট নাম্বারটা, বলেছে যে ফার্স্ট নাম্বারের তুলনায় সেকেন্ড নাম্বার কতটা ছোট, মানে 60 থেকে 45 কতটা ছোট, 15 ছোট। তার সাপেক্ষে বের করতে বলেছে 60 সাপেক্ষে, বাই 60 ইন্টু 100। তাহলে এখানে 15 দিয়ে কাটলে এখানে 4 হয়ে যাবে, 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে অ্যান্সার হয়ে যাবে 25%। যার সাপেক্ষে বের করতে বলেছে তাকে সবসময় নিচে। তো এবার নেক্সট অঙ্কে চলে যাই। A man invested 1 by 3, 1 by 4 and remainder of his capital at the rate of 7%, 8%, 10% annual simple interest respectively. If his annual income is 561, the capital invested is, কি বলেছে 1/3 ইনভেস্ট করলো, 1/4 ইনভেস্ট করলো, আর বাকি অংশটা কিভাবে বের করব, 1 থেকে যদি আমি 1/3 প্লাস 1/4 মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে, 1 মাইনাস 3 4 12, 3 4 প্লাস 4, 3 4 12 প্লাস করলে কি হচ্ছে 4 প্লাস 3 মানে 7/12, 3 হচ্ছে 1 মাইনাস 7/12 মানে হচ্ছে 5/12, তার রিমাইন্ডার পার্ট কি 5/12। এবার 7% হারে, পরেরটা হচ্ছে 8% হারে, আর তারপরেরটা 10% হারে। এবার আমি ক্যাপিটালটা ধরে নিলাম 1200, ধরে নিলাম ক্যাপিটাল। আমি ক্যাপিটাল ধরে নিলাম, 1200 কেন ধরলাম, 3 4 আর 12 লসাগু কত হয় 12, তো সেই জন্য আমি 1200 এখানে ধরে নিলাম ক্যাপিটাল, যাতে অঙ্কটা করতে সুবিধা হয়। তো 1200 হলে 1200 1/3% কত হচ্ছে 400, 1/4% কত হচ্ছে 300, 5/12% যদি করি মানে 500, টোটাল করলে কিন্তু 1200 চলে আসছে, 400 প্লাস 300 প্লাস 500 করলে তোমরা 1200 পেয়ে গেলাম।
তো প্রথম অ্যামাউন্টটা কি 7% হারে মানে 4 7 28। দ্বিতীয় অ্যামাউন্টটা 8% হারে মানে 3 8 24। আর 500 হবে। তৃতীয়টা হচ্ছে 10% হারে মানে 50। তাহলে যোগ করলে কত পাচ্ছি? 4 8 12 2 হাতে 1, 5 6 7 8 9 10, 102। এবার 102 এর ভ্যালু কিন্তু আমাকে কোশ্চেনে দেওয়া আছে 561 অ্যানুয়াল ইনকাম। তো 561 কার ভ্যালু? 102 এর ভ্যালু। 102 তা 561 এর নিচে হবে। ইনটু কি করতে হবে? যার ভ্যালু বের করতে বলেছে সেটা ইনটুতে আসবে। দ্য ক্যাপিটাল ইনভেস্টেড ইন ইজ, তো ক্যাপিটাল কত? টোটাল ক্যাপিটাল 1200, সেটা চলে আসলো। তো এখানে 102 কে 51 দিয়ে ভাগ দিলে 2, এখানে 51 দিয়ে ভাগ দিলে 11, আর 1200 কে 2 দিয়ে ভাগ করলে 600। তার অ্যান্সার হয়ে যাবে 6600, অপশন সি। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে? প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল অফ ₹1060 is 20% more than the loss incurred by selling the article for ₹950. At what price should the article be sold to earn 20% profit? তো প্রথমে 1060 দিয়ে বিক্রি করলো মানে লাভ হয়েছে, বলে দিয়েছে প্রফিট আর্ন 1060 মাইনাস যদি করি, লাভ বের করতে গেলে সেলিং প্রাইসের থেকে এসপি কি করতে হয়? সেলিং প্রাইসের থেকে সিপি মানে কস্ট প্রাইস মাইনাস করতে হয়। তো এটা যে পরিমাণ লাভটা হয়েছে সেটা কি বলেছে? 20% মোর দেন দ্য সেলিং দ্য আর্টিকেল দেন দ্য লস ইনকার্ড। লস হয়েছে মানে সিপি, এখানে এই ক্ষেত্রে কিন্তু সিপি বড় হবে আর সেলিং প্রাইসটা কিন্তু ছোট হবে। তাহলে এখানে সেলিং প্রাইস হচ্ছে 950 মাইনাস সিপি হয়ে যাবে, মানে এখানে সিপি বড় হবে লস যেহেতু, তাহলে সিপি মাইনাস আমাকে করতে হবে, সিপি মাইনাস 950 করতে হবে। সিপি যেহেতু এখানে বড় কারণ লস হয়েছে। তো এই লাভের পরিমাণটা কি বলেছে? 120 মোর দেন দা লস, লসের থেকে লাভের পরিমাণটা 120 মোর। তো 120 মানে কত? 20% মানে কত? 20% মানে কিন্তু 1/5, এটাকে ফ্র্যাকশনে করলে 1/5। 20% মোর মানে এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে? এটা হবে 20% মোর মানে 5 হলে 1 বেশি হবে, 6 হবে। যেটা যার ভ্যালু সেটা সবসময় তার নিচে আসবে। তো 5 এর ভ্যালু এখানে সিপি মাইনাস 950 মানে ক্ষতি যেটা হয়েছে সেটা এখানে 5 এর ভ্যালু, সেটা। আর 6 হচ্ছে কার ভ্যালু? যেটা লাভ হয়েছে সেটার ভ্যালু। এবার যদি এখানে ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে কত হবে? 5 0 0 5 6 30, 5 4 5 মাইনাস 5 সিপি ইকুয়াল টু 6 সিপি মাইনাস 6 0 0 5 6 30, সাথে যদি 3 থাকে 6 9 54 57। তাহলে সিপি সিপি 6 সিপি কে ওখানে রেখে 5 সিপি কে যদি এপাশে নিয়ে যাই মানে কত হচ্ছে? 11 সিপি। আর 57 সিপি কে যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে কত হচ্ছে? 57 প্লাস 53, 7 শূন্যতে 1, 11 0 0, 11 11 কেটে দিলে সিপি কত পেয়ে যাব? 1000। এবার এটা কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সারে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য
price should be the article to sold to earn 20% profit. সিপি যদি 1000 হয় তাহলে 20% প্রফিটে বিক্রি করলে এসপি কত হবে? 1200। 20% প্রফিট 100 টাকার জিনিস কত হয়? 120। 1000 টাকার জিনিস কত হবে? 1200 টাকা। এটাই অ্যান্সার চলে আসবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে? অজয় গট ম্যারিড 6 years ago. His present age is 5:4 times his age at the time of his marriage. His present age হচ্ছে 5/4 গুণ কার তুলনায়? তার ম্যারেজের সময় যে বয়সটা ছিল তার তুলনায় 5/4 গুণ হচ্ছে তার প্রেজেন্ট বয়স। এবার অজয়ের সিস্টার ওয়াজ 5 years younger to him at the time of his marriage. দেখো এখানে এই লাইনটা কিন্তু কনফিউজ করার জন্য বলে দিয়েছে, at the time of his marriage। তার বিয়ের সময় যদি অজয়ের সিস্টার 5 বছরের ছোট হয়, বর্তমানেও 5 বছরের ছোটই হবে, 10 বছর পরেও 5 বছরের ছোটই কিন্তু হবে। এটাকে এই ডিফারেন্সটা কিন্তু সবসময় একই থাকে। তো এখান থেকে বোঝাই গেল যে অজয়ের সিস্টার অজয়ের থেকে 5 বছরের ছোট। তো অজয়ের প্রেজেন্ট বয়স যদি আমি ধরে নিই a, তো 6 বছর আগে কত ছিল? a-6। তো a-6 কি বলেছে এখানে? হিজ প্রেজেন্ট এজ ইজ a-6 হচ্ছে a-6 এর 5/4 গুণ হচ্ছে তার প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজ আমি a ধরেছি, তো a ইকুয়াল টু 5/4 ইন্টু a-6। এবার 5 দিয়ে যদি এখানে গুণ করি, 5a মাইনাস 5 6 30 ইকুয়াল টু 4 দিয়ে গুণ করে দিলে 4a, তাহলে a ইকুয়াল টু 30। তো এখানে a কার? অজয়ের বয়স চেয়েছে, কিন্তু অজয়ের সিস্টারের বয়স। এই অবধি করে 30 দেখিয়ে দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। অজয়ের সিস্টারের বয়স চেয়েছে, অজয়ের সিস্টার হচ্ছে 5 years younger, তাহলে অ্যান্সার কিন্তু 25 হবে অজয়ের সিস্টারের বয়স। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে? দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এ এন্ড বি ইজ 330। A train starts from A at 8 a.m. এটা যদি A হয় আর এটা যদি B হয়, তাহলে কি বলেছে? ডিস্টেন্স বিটুইন A and B বলে দিয়েছে 330। তো এবার এখান থেকে A থেকে একটা ট্রেন 8 AM এ যাত্রা শুরু করেছে, 8 AM এ, আর কত বেগে? 60 কিলোমিটার পার আওয়ার বেগে। আর বি এর থেকে আর একটা ট্রেন যাচ্ছে কত? 9 AM এ, কত বেগে? 75 কিলোমিটার পার আওয়ারে। তো অ্যাট হোয়াট টাইম ডু দে মিট? এবার 9টা যখন বাজে তখন এ কিন্তু অলরেডি 1 ঘন্টার জার্নি করে নিয়েছে। তো 1 ঘন্টায় ও এখানে পৌঁছালো ধরলাম। এবার 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, এটা তার স্পিড। তো 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তো 60 কিলোমিটার অলরেডি এ চলে গেছে বি থেকে যাত্রা শুরু করার আগেই, যাত্রা শুরু করার মুহূর্তে। তো এ আর বি এর মধ্যে এখন বর্তমানে কত ডিস্টেন্স হবে? 330 মাইনাস 60 মানে 270। তো এবার কি করতে বলেছে? টাইম বের করতে বলেছে। টাইম ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? 270, স্পিড কত হবে?
যেহেতু দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, তো আপেক্ষিক গতিবেগ এখানে প্লাস করতে হবে। 60 + 75 কত হচ্ছে? 135। তো এটা করলে আমি টাইম পেয়ে যাব, যে টাইমে তারা দুজন মিট করবে, এ আর বি ট্রেন দুটা মিট করবে। তাহলে 135 দিয়ে 270 কে কাটলে কত হচ্ছে? 2। তাহলে 9টার পরে 2 ঘন্টা মানে 9, 10, 11, 11 AM এ ট্রেন দুটো কিন্তু মিট করে যাবে। তো নেক্সট এন্ড লাস্ট অঙ্কটা দেখে নিই, এই সেটের লাস্ট অঙ্ক। এরপরে আরো অন্য ইয়ারের আসবে পিএসসি মিসেলেনিয়াসের, আর মিসেলেনিয়াস শেষ করার পরে তারপরে আসবে ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, সবই আস্তে আস্তে করার চেষ্টা করব এখানে প্র্যাকটিস। তো আজকের লাস্ট অঙ্কটা দেখে নিই। দ্য ভ্যালু অফ আ মেশিন depreciates at the rate of 10% per annum if its present value is 162,000. What was its value 2 years ago? 10% মানে কত? 1/10। 10% ডেপ্রিসিয়েট হচ্ছে মানে 10-এর ভ্যালু কত হচ্ছে? 9 ফার্স্ট বছর। সেকেন্ড বছরে 10-এর ভ্যালু কত হচ্ছে? 9। তাহলে 100 থেকে কত হচ্ছে? 9×9 = 81। তো বর্তমান দেওয়া আছে, আমাকে 2 বছর আগেরটা পেছনে যেতে হবে। তো বর্তমান 81 এর ভ্যালু দেওয়া আছে 162, 1 2 3, 162, 3টা 0, এটা দেওয়া আছে 81 এর ভ্যালু। আমার লাগবে কি? হোয়াট ইজ দ্য ভ্যালু 2 years ago? তো 162,000 এটা হবে 81 এর ভ্যালু, আমাকে বের করতে বলছে 100 এর ভ্যালু। এটা যদি 2 দিয়ে যায় 2000, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 2 লাখ, কিন্তু অ্যান্সার হয়ে যাবে 100 দিয়ে গুণ করলে। অপশন সি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এই অঙ্কগুলো সবার হেল্প হবে। অঙ্কের ভিডিওর সলিউশন দেখার আগে আমার মনে হয় যে ভিডিও পজ করে আগে অঙ্কটা খাতায় চেষ্টা করলে বেশি উপকৃত হবে সবাই। নিজে করার পরে তারপর সলিউশনটা দেখলে আমার মনে হয় ভালো হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।